সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খোরশেদ সূচি। বাম দিকে আছেন তিনি মূলত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম পলাশ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 নভেম্বর 2025। বিগত 15 বছর শেখ হাসিনার শাসনামলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2012 পোশাক কারখানায় ভয়াবহ আগুন, 111 জনের প্রাণহানি। 2013 সংলাপে বসতে যুক্তরাষ্ট্র ও চীনের তাগিদ। 2014 সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়েছে, বিএনপি। 2015 ফেসবুক খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ ই-ক্যাবের। 2016 আওয়ামী লীগ পুরনো স্বৈরাচার, মির্জা ফখরুল। 2017 সুসম্পর্ক রেখেই রোহিঙ্গা সমাধান চায় সরকার। 2018 বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রনি। 2019 মুক্তিযোদ্ধা উলফাতের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ। 2021 মশক কর্মী, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীরাও চালক। 2022 ফের অগ্নিসন্ত্রাস করলে কাউকে ছাড়ব না, প্রধানমন্ত্রী। 2023 মনোনয়ন পেলেন সাকিব ফেরদৌস। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি সূচি ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি। 2013 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম সংলাপে বসতে যুক্তরাষ্ট্র ও চীনের তাগিদ। এরকম তাগিদ আমরা শেখ হাসিনার শাসনামলে নানান ইস্যুতে দেখেছি, তাগিদ দেখেছি, কিন্তু সরকারের তোড়জোড় দেখিনি। আবার তোড়জোড় দেখেছি, কিন্তু সেগুলো চূড়ান্ত পরিণতিতে গড়াতে দেখিনি। পরিণতিতে রক্ত, লাশ, গুম, না ফেরা মানুষের সারি দীর্ঘ হয়েছে। কারণটি কী ছিল আসলে? যেই খবরটির কথা আপনি বলছেন 2013, তখন সামনে ছিল নির্বাচন। 2014 5ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন যদি আমরা একটু রিকল করি, যে সেই নির্বাচনে 150-র বেশি আসনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। হয়ে গেছে। তো আওয়ামী লীগ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় চলে আসে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন নিশ্চিত হয়ে যায়। তারপর বাকি 146টি আসনে নির্বাচনের জন্য ঘোষণা দেয়, এবং সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে নানাভাবে চাপ দেওয়া, বিভিন্নভাবে প্রলোভিত করা, বিভিন্ন রকম, সেইটা একটা অন্যরকম পরিস্থিতি ছিল, এবং এটা গণতান্ত্রিক পরিবেশ ছিল না, গণতন্ত্রের কোনো সম্ভাবনা ছিল না, সরকার নির্ধারিত ছিল না। সচিব, তখন তো আপনি একেবারেই মানে পেশায় একেবারে মাঠের মানুষই বলা যায়। তো বাংলাদেশের সংবিধান বা পৃথিবীর কোনো সংবিধানকে সর্বোচ্চ সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার পরে সেটিকে নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া কোনোভাবেই না। এটা নির্বাচনের নামে সিম্পলি একটা প্রহসন হয়েছে। তাহলে ওই নির্বাচনে অংশ নেওয়ার কোনো কারণ নেই। ওই নির্বাচন করলো কি করে? মানে এটাই তো অন্যায়, এটাই তো স্বেচ্ছাচারিতা, এটাই তো ফ্যাসিজম।
যে আমার ইচ্ছা হলো আমি যা ইচ্ছা তাই করে দিলাম, আমার ইচ্ছা হলো আমি ঘোষণা করে দিলাম আমি সরকার, আমি প্রধানমন্ত্রী। এটাই হয়েছে, এটাই চলেছে গত 17 বছর। এবং সেখানে সাধারণ মানুষের চিন্তার, ইচ্ছার, আকাঙ্ক্ষার কোনো রকমের কোনো প্রতিফলন ছিল না। শেখ হাসিনা যা চেয়েছে তাই হয়েছে। তার মানে কি শুধুমাত্র নাগরিকদের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে তামাশা ছিল না? আন্তর্জাতিক মহলও তো নানান সময় নানানভাবে আলোচনা করতে, চাপ দিতে বা সংলাপে বসবার জন্য তাগাদা দিয়েছে। তাদেরকে কি করে ম্যানেজ করেছে? তারা কেন ম্যানেজ আসলে শেষ পর্যন্ত হয়নি, কারণ তারা কন্টিনিউয়াস প্রতিবাদ জানিয়ে এসছে। তাদের দিক থেকে বিদেশি রাষ্ট্র কি করতে পারে? যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র স্যাংশন ইম্পোজ করেছিল বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সংস্থার উপর। এরকম বিভিন্নভাবে আসলে বিদেশিরা মানে তথাকথিত সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিল। এর চেয়ে বেশি আসলে বিদেশিরা কি করতে পারে? শেষ পর্যন্ত তো নিজেরটা নিজের করতে হয়। তো বাংলাদেশের জনগণ ফুঁসে ওঠার জন্য একটা সময়ের ব্যাপার ছিল, যেটা আমরা 24-এ দেখেছি যে এক সময় একটা না একটা পর্যায়ে প্রতিদিন গণবিস্ফোরণ ঘটে না। আমরা যদি আমাদের কথা বলি যে 71-এর পরে 90-এ আমরা গণ অভ্যুত্থান দেখেছি, আবার 24-এ দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য একটা সময় দরকার হয়। আস্তে আস্তে মানুষের ক্ষোভ জমা হতে 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 একটা সময় গিয়ে বিস্ফোরণ ঘটে। রাজনৈতিক দলগুলো পেরে উঠছিল না কেন? আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংগঠনিক দুর্বলতা ছিল না রাজনৈতিক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ তারা বিল্ড করতে পারে? পেরে উঠছিল না কথাটা আসলে আমি ঠিক বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলো কন্টিনিউয়াস সংগ্রামের মধ্যে ছিল, লড়াইয়ের মধ্যে ছিল এবং একটা সময়ের জন্য অপেক্ষা করছিল। সেই সময়টা একবার 18-তে যখন মানে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে একরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত নস্যাৎ করে দেয়। মানে খুবই নারকীয় নির্যাতনের মধ্য দিয়ে সেই মানুষের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়। আবার 24-এ এসে একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। কোনো একটা হয়তো ছোট উপলক্ষ বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ উপলক্ষকে কেন্দ্র করেই আসলে বিস্ফোরণগুলোর সূচনা হয়। সেই সূচনা যখন হয়েছে, যখন মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন সেটা দমানোর জন্যে নির্বিচারে গুলি করতে দেখেছি, মানুষ হত্যা করতে দেখেছি আমরা। সেই সময়ে মানুষকে দমিয়ে রাখতে পারে। তো একটা সময় আসে যখন আসলে বিস্ফোরণ ঘটে। সেই লম্বা যে লড়াইয়ের 17 বছরের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের ফসল আসলে 24-এর ছাত্র গণ অভ্যুত্থান। কিন্তু এত রক্ত কি সচিব ভাই আপনার সাংবাদিকতার গোটা ক্যারিয়ারে এত রক্তের অভিজ্ঞতা পেয়েছেন এত স্বল্প সময়ে? এইটা আসলে আমার জীবনে পাইনি। এবং নিঃসন্দেহে 71 বা ডিফারেন্ট মুক্তিযুদ্ধের সময় এক ধরনের পরিস্থিতি ছিল। সেখানে 1971-এও মনে এত অল্প সময়ে এত মানুষ, হ্যাঁ 71-এ যেটা হয়েছিল যে 9 মাসে মানে প্রচুর মানুষ শহীদ হয়েছেন, আমাদের প্রচুর মা বোনেরা নির্যাতিত হয়েছেন। সেটা এক ধরনের পরিস্থিতি, সেটা ছিল ভিন্ন দেশের সাথে লড়াই। কিন্তু নিজ দেশের মানুষের সাথে, নিজ দেশের মানুষের বিরুদ্ধে এ ধরনের নির্যাতন, এ ধরনের হত্যাযজ্ঞ আমি আসলে বাংলাদেশে কখনো ঘটেনি, আমার চোখে পড়েনি। এটা যদি আপনি ফিলিস্তিনের গাজার সাথে তুলনা করেন সেটা হতে পারে, কিন্তু সেটাও বিদেশি রাষ্ট্র, যে ইসরায়েলিরা আক্রমণ করছে ফিলিস্তিনিদের উপর, কিন্তু নিজ দেশে এরকম ঘটনা আমার চোখে পড়েনি এবং আমার জানা মতে কখনোই ঘটেনি। আমার 38 বছরের সাংবাদিক জীবনে আমি কোথাও পাইনি। এটা মানে অবর্ণনীয় যেভাবে মানুষ হত্যা করেছে। এই কর্মকাণ্ডকে আপনি কি নাম দিবেন? নিঃসন্দেহে এটা মানে এটা গণহত্যা বলবেন? নিঃসন্দেহে এটা গণহত্যা, আমি মনে করি এটা গণহত্যা। মানে এটা যেভাবে বলতে চায় না, কিন্তু আমি মনে করি এটা গণহত্যা। এবং যেভাবে মানুষ হত্যা করেছে আমরা দেখেছি সেটা, এবং যেভাবে মানুষের উপর গুলি চালিয়েছে, মানে জিনিসটা হচ্ছে নিহত হয়েছে 1400, কিন্তু 30,000 বেশি মানুষ আহত হয়েছে। এখন কথার কথা, গুলিটা হাতে লেগেছে বলে আহত হয়েছে, গুলিটা যদি হাতে না লেগে বুকে লাগতো মারা যেতে পারতো। সো 30,000 মানুষই কিন্তু মারা যেতে পারতো, অনেকের চোখে আরেকটু উপর লাগলে হয়তো মারা যেতে পারতো। সো 30,000 মানুষই মারা যেতে পারতো এই মাত্র 40-45 দিনের এই সময়ের মধ্যে। এত বিভৎস, এত নারকীয় আক্রমণ, তাও নিজের দেশের সরকারের দিক থেকে, এইটা আমি কোথাও দেখি। রাষ্ট্রীয় বাহিনীগুলো এবং ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীগুলো, তারা এইভাবে মানে মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, এটা আসলে অকল্পনীয় এবং এটা অবর্ণনীয়। এটার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদের বিচার হওয়া উচিত, যারা দোষী তাদের সবারই বিচার হতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ রাখতে হবে। ঐক্যবদ্ধ রেখে জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে আরও সংহত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বুদ্ধিজীবী তারা কিন্তু রিকনসিলিয়েশন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা, এই নানান ফন্দি ফিকিরে অজুহাতে বলছেন যে এইটি করলে জাতি বিভক্ত হয়ে যাবে।
আবার আপনি দেখেছেন যে শেখ হাসিনার রায় পরবর্তী সময় এক গাদা বুদ্ধিজীবী সাংবাদিক তারা স্বাক্ষর করে একটি রিজয়েন্ডার দিয়েছে, তারা এই বিচারকে, এই আদালতকে তারা ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়েছে। আপনি আসলে কোনটা আখ্যা দিবেন? সমালোচনা আমরাও করব, যদি ভুল হলে সমালোচনা অবশ্যই হবে, ভুল হলে সমালোচনা অবশ্যই হবে, কিন্তু এই যে তালিকা দেখেছি আমরা যাদের, তাদের অতীতটা আমরা দেখতে চাই। তাদের অতীত আপনার সহকর্মী, আমার সহকর্মী, তারা তো সাংবাদিক, তারা সাংবাদিকতার নামে প্রচুর অসাংবাদিককে সাংবাদিক বানানো হয়েছিল আওয়ামী লীগ আমলে, যেটা সব ক্ষেত্রে, শুধু সাংবাদিকতায় না, যাদের মসজিদের ইমামও বানানো, মসজিদ ইমাম বানানো হয়েছে দলীয় বিবেচনায়, যে কারণে বাদল মোকাররমের খতিব সাহেবকে পালিয়ে যেতে হয়। সো এটা তো পৃথিবীর কোথাও কখনো কেউ কল্পনা করতে পারে না। প্রত্যেকটি অঙ্গনে দলীয় বিবেচনায় দলীয় লক্ষ্যে বসানো হয়েছিল। সাংবাদিকতার অঙ্গনে প্রচুর অসাংবাদিককে বসানো হয়েছে, যারা আসলে দলীয় স্বার্থ রক্ষা করেছে, তারা সাংবাদিকতার স্বার্থ রক্ষা করেনি। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনে, পুলিশে, সব ক্ষেত্রেই এমন অনেক দলীয় কর্মীকে বসানো হয়েছে যারা আসলে যোগ্যতার ভিত্তিতে আসেনি। সেটা শিক্ষাঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে দলীয় বিবেচনায়, যাদের আসলে শিক্ষক হওয়ার কথা না। এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্কুল পর্যন্ত। সো কেন আমাদের সমাজ নষ্ট হয়েছে? সমাজ নষ্ট হয়েছে দলীয় বিবেচনায়, দলীয় স্বার্থে, দলীয় লোকজন রাজনীতিকরণ করা। এই রাজনীতিকরণ না, শুধু একদম চরমভাবে দলীয়করণ করা। এই দলীয়করণের যে প্রভাব, সেটা থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে, আনলেস এই ধরনের বিবৃতি আমরা দেখতেই থাকবো। পলাশ ভাই, আসলে সচিবাই বলছিলেন সর্বত্র দলীয়করণ। দলীয়করণ আপনার দল ক্ষমতায় আসলে আপনারাও করবেন, বা এর আগে আপনারাও করেছেন, কিন্তু দলীয়করণ অত বেশি দোষের না, আপনি দলের কিছু অ্যাডভান্টেজ দেন কর্মীদেরকে, কিন্তু রাষ্ট্র, নাগরিক এবং নাগরিক অধিকার, এই সব ক্ষেত্রে যখন দলীয়করণ প্রকটভাবে নাগরিক অধিকার নিশ্চিতের একমাত্র আইডেন্টিটি হয়, তখন রাষ্ট্র এরকম বিপর্যয়ের মুখে পড়ে। সচিব ভাই যেটি বললেন, ভবিষ্যৎটা কেমন দেখেন? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি আমরা এই দলীয় পরিচয়, আর এক ধরনের দলীয় পরিচয় কিন্তু এখনও আমরা দেখছি বিভিন্ন সেক্টরে, আমরা বেরোতে পারছি না কেন? আসলে দেখেন, এক একটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা বা দেশ বিনির্মাণে যে ব্রত থাকা উচিত, সকল রাজনৈতিক দল সমানভাবে করত, তাহলে দেশের সকল রাজনৈতিক দলের অবস্থান এবং পরিমাণ সমান থাকতো। এক একটা রাজনৈতিক দল এক একটা চিন্তা ভাবনার পরে আইডিওলজির উপর নির্ভর করে তাদের দল পরিচালনা করে। আমাদের দলীয় আদর্শ হচ্ছে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। কাগজে লেখা আছে? হ্যাঁ, না, কাগজে লেখা নেই। আমার কথা হচ্ছে, আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে বিজ্ঞ সাংবাদিক বললেন যে আমরা যদি সকল ক্ষেত্রে এভাবে নিয়ে আসি, আমরা রাষ্ট্রকে কি দিব? আজকে যে কথাটি ইতিপূর্বে আসলো যে আমরা একজন মসজিদের খতিব থেকে যে অবস্থা, যে আওয়ামী লীগ মানে রাজনীতিকরণ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে একজন ইউনিয়ন পর্যায়ের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে গেছেন। আমি বলবো না যে এদেশের শতভাগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশ থেকে পালিয়ে গেছেন বা তারা এই ফ্যাসিবাদের সাথে স্ট্রিম পর্যায়ে তারা জড়িত ছিল, এটা না। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে একটা দেশকে এবং জাতিকে করা, ডে বাই ডে ডেভেলপ করা। আপনারা যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর যদি তুলনা করে থাকেন, দেখেন আমরা একই সময় প্রায় স্বাধীনতা পেয়েছি, বাট আমরা দুঃখজনক হলে আমরা অনেক পিছনে আছি। তা বাস্তবতার নিরিখে যে কথাগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনীতির যে ভুল কনসেপ্টগুলো ছিল বা যেগুলো জনগণের কল্যাণমুখী নয়, সেগুলো থেকে রাজনীতি সিলেবাস থেকে আমাদের বাদ দেওয়া উচিত। আমাদের প্রতিদিন চিন্তা ভাবনা করা উচিত যে আগামী রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য আরো বেটার পলিসিকে বের করা যায়। না, সেটা তো উচিত। আপনি যেমনি বলছেন যে অনেক কিছু করা উচিত, সচিবাইও বলছেন যে অনেক কিছু করা উচিত, আমরাও বলছি, কিন্তু করি না তো। আমরা মধ্যপন্থী আদর্শে বিশ্বাস করি। আমরা কোনো কিছু মানুষকে চাপিয়ে দেওয়াটা, বিএনপি মানুষকে তার আদর্শ এবং তার পলিসি চাপিয়ে দেয় না, দিতে চায় না। যদি কোনো ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতা যদি তার নিজ উদ্যোগে চাপিয়ে দিতে চায়, এটা তার জন্য রং মেসেজ, বা সেটা ভুল করেছে আমরা এটা মনে করি। তার কারণেই কিন্তু বিএনপির ভিতরে জবাবদিহিতা আছে। এটি ভলতেয়ার একটি কথা বলেছেন যে ভিন্নমত পোষণ করা এবং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আমি আমার জীবনও দিতে প্রস্তুত থাকতে হবে, এই মানসিকতা থাকতে হবে। সেই মানসিকতা কিন্তু আমরা এখনো দেখছি না। না, আমি বলবো না, এবং সেটিই গণতন্ত্র। আমি বলবো না যে বিএনপিতে একেবারে নেই। আবার আমি কিন্তু বলছি না যে বিএনপিতে নেই, বিএনপি এটি করছে না বা বিএনপি সব অপরাধ করছে, আমি কিন্তু সেটি বলছি না। সচিবাইও সেটি বলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে বাস্তবতা থেকে বেরিয়ে আসতে চেয়েছি,
সেখান থেকে বেরোতে পারি নাই, কিন্তু আমরা এখনো পারছি না। আমি বলি কেন পারিনি। হ্যাঁ, বিষয়টা সেটি হচ্ছে আসলে আমরা জানতে চাই। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযোদ্ধা, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান, আমরা যদি 69 এবং 90 এবং 24-কে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তো বলবো যে 69-এর গণ অভ্যুত্থান তখন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয় নাই। 90-এর গণ অভ্যুত্থান একটা স্বৈরাচার, তখনকার স্বৈরাচার এবং এখনকার স্বৈরাচার, 2024-এর স্বৈরাচার হটনের বলা চলে যে একই ধাঁচের কিন্তু আদল আলাদা। কারণ এটাও কিন্তু একটা স্বৈরাচার পতনের আন্দোলন ছিল, এটাও স্বৈরাচার পতনের আন্দোলন ছিল, কিন্তু আন্দোলনের যে তীব্রতা এবং স্বৈরাচারের তাপমাত্রাটা বা তার পরিধিটা কিন্তু এক ভিন্ন ছিল। দেখবেন যে একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের উপর যুদ্ধে চাপিয়ে পড়ে, তখন সেটা ভিনদেশী, ভিন কালচারের তাদের অবস্থান। পৃথিবীর ইতিহাসে এটাই বোধহয় বিরল যে এদেশের নাগরিকের প্রতি এদেশের শাসকের যে মুখোমুখি অবস্থান ছিল, যার কারণে গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। যে ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে নাগরিক, রাজনৈতিক দল, আপামর জনগণ, আপামর জনতা, কৃষিজীবী, শ্রমিকজীবী, শিক্ষক, সাধারণ নাগরিক, ব্যবসায়ী, সকল প্রকারের লোকজন কিন্তু গণ অভ্যুত্থানে শরিক হয়েছে। এখানে যদি কোনো রাজনৈতিক দল বলে একক দাবি ধরা, এটা মনে করার কোনো কারণ নেই। সেটাকেও মনে করছে না পলাশ ভাই। আমাদের সামনে রক্তাক্ত 24 এসেছে এই কারণে যে আমরা মসজিদ মন্দির থেকে শুরু করে আমরা শ্মশান পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত সব জায়গায় রাজনীতিকরণ করে ফেলেছি, প্রত্যেকটা জায়গায় রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছি, যেই কারণে কিন্তু আমাদের সামনে 24টা রক্তাক্ত হয়েছে। তো এক ক্যালেন্ডারের একটি পাতা পুরোটা রক্তাক্ত, লাল রক্তে ভিজে গেছে। আমরা এখনও কিন্তু সব ক্ষেত্রে সেই রাজনীতিকে প্রাধান্য দিচ্ছি না। আপনি দেখেন, আপনি যে দলটির প্রতিনিধিত্ব করেন বা যে দলটির আদর্শ চর্চা করেন, 1971 সালের সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, 1971 সালে তিনি রাজনীতিক ছিলেন না, তার কাছ থেকে একটি সংলাপ, একটি বাক্য পেয়েছি, 2টি ওয়ার্ড, উই রিভল্ট। ঠিক 24-এ এসে কিন্তু সেই তারই রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান, তার কাছ থেকে আর 3টি শব্দ পেয়েছি, টেক ব্যাক বাংলাদেশ, মানে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া। উই রিভল্ট থেকে টেক ব্যাক বাংলাদেশ, এই মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুকে বদলানোর জন্য, সময় তো আর বদলানো যাবে না, চরিত্র বদলানোর জন্যই কিন্তু টেক ব্যাক বাংলাদেশ। আপনারা কি সেই জিয়াউর রহমানকে যদি লালন করেন, আমরা যদি আপনার বক্তব্যে যদি জিয়াউর রহমানকে মানে একেবারে আদর্শ ধরি, আপনারা কি সেই জায়গায় ফিরতে পেরেছেন? এখনও তো আপনারা রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিচ্ছেন, নাগরিক যে মর্যাদা বোধ সেই জায়গায় নিতে পারছি না। আমরা আসলেই পারছি না। কেন পারছি না? আমার কাছে কিছুটা প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি এই গণলুণ্ঠনে নেমে পড়েছি অনেকে, এই কালক্ষেপণটা যদি না করতাম, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে দীর্ঘায়িত করার কারণে আমাদের অনেকের নির্বাচন না হলে ভালো হয় এমনটি মনে হয়েছে। যে আমার কথা হচ্ছে এদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে তো এদেশের জনগণের প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই জনগণের প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন। একটা সরকার যদি নাগরিকের চাহিদা না মেটাতে পারে, বিতর্কে পড়ে, তাহলে ওই সরকারকে স্পেসিফিক দায়ী করা যায়। এখন আমরা যে অবস্থানে আছি, যে এখন আমরা সবাই মনে হচ্ছে যে একটা পেয়ে গেছি কিছু, আমরা বুক দখল করে খাই। আমি বলি রাষ্ট্রের নাগরিকদের যেমন জবাবদিহিতা আছে, সরকারের তেমন জবাবদিহিতা আছে। সরকার যদি এই যে লুণ্ঠনে নেমে পড়েছি বা প্রতিযোগিতায় নেমে পড়েছি বা আত্মতুষ্টিতে ভুগছি, এর থেকে আমাদের সরে আসতে হবে। সরে আসার একমাত্র উপায় হচ্ছে জনগণকে ক্ষমতায়িত করা এবং জনগণের প্রতিনিধিকে রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব প্রদান করা। এটা যত তাড়াতাড়ি আমাদের সম্ভব হবে, আমরা মনে করি তত তাড়াতাড়ি আমরা জবাবদিহিতামূলক একটা অবস্থান ফিরে পাবো। সত্যি ভাই, ওনারা রাজনৈতিক কর্মী, ওনাদের কাছে রাজনৈতিক ব্যাখ্যা আছে, কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে জনগণের হাতে জনগণের রাষ্ট্র বুঝিয়ে দিলেই যদি রাষ্ট্র সুন্দর হয়ে যায়, তাহলে তো 2009 সালে জনগণ যে কোনোভাবে দিয়েছিল, হয়তো পাতানো হোক আর যে কোনোভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই দিয়েছিল। সেই রাষ্ট্র তো 24 পর্যন্ত কোন বাস্তবতায় গেছে আপনার চোখের সামনে আপনি দেখেছেন। কিন্তু ওনারা বলছেন যে অনেক কিছু করা উচিত, কিন্তু ওনারা করছেন না। শুধুমাত্র নির্বাচনটি হয়ে গেলে ওনারা করে ফেলতে পারবেন না? নির্বাচনই শেষ কথা না। আমি বারবার একটা কথা বলছি যে গণতন্ত্র আসলে মানে গণতন্ত্রের একটা পার্ট হচ্ছে নির্বাচন, এবং যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে অর্থবহ করতে হয়,
যে রাষ্ট্র তো আসলে রাজনৈতিক দলগুলো পরিচালনা করবেন, সেটা সরকারে হোক বিরোধী দলে থেকে হোক, তাদের সংসদে বিতর্কের ভিতর দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়ন খুব বেশি জরুরি, রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের চর্চা খুব জরুরি। সেটি কি আপনি দেখেন? সেটি এখন পর্যন্ত আমরা কোনো লক্ষণ দেখছি না, কিন্তু সেটা অনেক শক্তিশালী গণতন্ত্র আমরা রাজনৈতিক দলের ভেতরে দেখতে চাই, যে রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তার পরিচালনা সব কিছুই গণতান্ত্রিক প্রক্রিয়াতে হচ্ছে। সেইটা যদি হয় তাতে রাষ্ট্রে তার প্রভাব পড়বে। গণতন্ত্রের ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট সিম্পলি এটা বলি যে ধরে নিই আমরা যে যদি ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ৫৪ বছর ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা থাকতো, বাংলাদেশ কি আজকের অবস্থায় থাকতো? সিঙ্গাপুর আমাদের পেছনে থাকতো, অনেক সিঙ্গাপুর, মালয়েশিয়া সবাই হয়তো আমাদের পেছনে থাকতো, কিন্তু আমরা যেটা হচ্ছে আমরা ধারাবাহিক গণতন্ত্রের চর্চা করতে পারিনি। আমরা এখন ২৪-এর পরে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে ২৪-এর পরে নির্বাচন হলেই সব বদলে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু নির্বাচন হলে যদি গণতন্ত্রের চর্চা শুরু হয় এবং সেই চর্চা যদি ধারাবাহিকভাবে বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন যদি হতে থাকে, সংশোধনের প্রক্রিয়া হতে থাকবে এবং মানুষের ক্ষমতায়ন হবে। কারণ আলটিমেটলি ৫ বছর পরে যারা নির্বাচিত হবে, যারা ক্ষমতায় যাবে, তাদের ৫ বছর পরে আবার মানুষের কাছে ফিরতে হবে ভোটের জন্য। সেইখানে গিয়ে তাদের জবাবদিহি করতে হবে। যদি তারা ভালো কাজ না করে ৫ বছর, তাহলে তারা পরবর্তী নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এমন একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে গণতন্ত্র শক্তিশালী হয়। আমরা যদি পাশ্চাত্য বিশ্বের কথা বলি, আমেরিকাতে কতশো বছরের গণতন্ত্র, ব্রিটেনে কতশো বছরের গণতন্ত্র, কিংবা ইউরোপে কত বছরের গণতন্ত্র। আমাদের এখানে গণতন্ত্রের ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। মানে নির্বাচন হলেই সব বদলে যাবে না, কিন্তু মানে ত্রয়োদশ নির্বাচন, তারপর চতুর্দশ নির্বাচন, তারপর পঞ্চদশ নির্বাচন, যদি নির্ধারিত সময়ে সবগুলো নির্বাচন হতে থাকে এবং সংসদ যদি সত্যিকার অর্থেই কার্যকর হয়, সংসদ যদি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়, আলটিমেটলি দেশ উপকৃত হবেই। সচিব, আরেকটি জিনিস, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কি আসলে গণতন্ত্র বোঝে? তারা বোঝে, জানে, কিন্তু দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে সেই চিন্তা থেকে সরে যায়। সো সেই জায়গাটাতেই আসলে রোধ করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র সম্পর্কে তারা আমাদের চেয়ে ভালো জানেন, কিন্তু তারা গণতান্ত্রিক চর্চা থেকে যাতে সরে যেতে না পারেন। তারা ব্যক্তি স্বার্থে সরে যাচ্ছেন, সেটা হলে তাদের প্রতিরোধ করতে হবে। দলীয় স্বার্থে সরে যাচ্ছেন, তখন তাদের প্রতিরোধ করতে হবে। সেখানে রাষ্ট্র তো আসলে শুধুমাত্র সংসদ নিয়ে না, বা শুধুমাত্র সরকার নিয়ে না, রাষ্ট্রের অনেকগুলো অর্গান এবং এক ধরনের ইন্টারডিপেন্ডেন্সি, এক ধরনের ব্যালেন্স তৈরি করা। সংসদ যদি অন্যায় করে তখন কি করবে? বিচার বিভাগ সেটাকে প্রোটেক্ট করবে। বিচার বিভাগ যদি অন্যায় করে, তাকে আবার আরেকটা পয়েন্ট থেকে প্রোটেক্ট করাবে। এই ধরনের মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা থাকতে হবে। আমাদের যেটা হয়েছিল গত ১৭ বছর বিশেষ করে, যে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বিচার বিভাগ চলে, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সশস্ত্র বাহিনী চলে, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রশাসন বা পুলিশ চলে। ঘোষণাই দিয়েছেন অ্যাবসলিউট পাওয়ার, এবং এটা এক ধরনের রাজতন্ত্র কায়েম করা হয়েছিল, একদম ব্যক্তি নির্ভর সব কিছু। সেই জায়গায় যদি সিস্টেম নির্ভর করতে পারি আমরা, যে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর তার নিজস্ব ভূমিকা যেটা রাখার কথা সেটা রাখতে পারবে। যদি বিচার বিভাগ সত্যিকার অর্থেই স্বাধীন হয় এবং স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, সরকার ইচ্ছে করেই যা ইচ্ছা তাই করতে পারবে না। যদি দুদক স্বাধীন হয়, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হয় এবং কার্যকরভাবে তার ভূমিকা রাখতে পারে, সরকারে বসে কেউ দুর্নীতি করা কঠিন হয়ে যাবে, এবং যদি কেউ করে সে আসলে বিচারের বাইরে থাকতে পারবে না। সো আমাদের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করেই রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে গণতন্ত্রের চর্চার ভেতরে থাকা, সেই চর্চার বাইরে। তার মানে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ যে কয়বার বিপদে পড়েছে, সব মানে অনেকে অভিযোগ করেন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই বা সিদ্ধান্তহীনতার কারণেই কিন্তু বিপর্যয় পড়েছে। আমি বলবো রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মানে রাজনীতিতে কিছু ভুল আছে মনে হয়। অনেক ভুল আছে, রাজনীতির অনেক ভুলের কারণে এটা হয়েছে। রাজনীতিবিদরা যদি ব্যর্থ না হতেন, তাহলে কখনোই বাংলাদেশ তথাকথিত ইমার্জেন্সি আসতো না। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে ২৪০০ আসতো না। যদি রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকতেন, জনগণের কাছে জবাবদিহি করতেন, যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করতেন, তাহলে আমরা আসলে ৫৪ বছর ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র দেখতাম এবং তাতে বাংলাদেশ বদলে যেত। দুঃখজনক হলেও সত্য যে সেটা আমরা দেখিনি, এবং সেটা রাজনৈতিক দলগুলোর ভুল নীতি, ভুল পথ অনুসরণ করার কারণে রাজনৈতিক দলগুলো অনেক বেশি ক্ষমতা লোভী বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য লোভী হয়ে ওঠার কারণে রাজনৈতিক দলগুলোর আমরা আশা করি যে ২৪-এর পরে, ২৪-এ মানুষের যে জাগরণ, ২৪-এ শেখ হাসিনার মতন দুর্দণ্ড প্রতাপশালী একজন শোষক যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেটা দেখে আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ
সেই জায়গায় সচেতন হবেন যে তাদের যাতে সে ধরনের পরিণতি না হয়, তারা যাতে জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন। জনগণের কাছে যদি রাজনৈতিক নেতারা দায়বদ্ধ থাকেন, গণতন্ত্র অব্যাহত থাকবে, আর গণতন্ত্র অব্যাহত থাকলে বাংলাদেশ বদলে যাবে। জি, পলাশ ভাই, তার মানে হচ্ছে জনগণের কোনো ভুল ছিল না ৭১ পরবর্তী বাংলাদেশে যতবার বিপর্যয় পড়েছে সবগুলো রাজনৈতিক ভুলের কারণেই বাংলাদেশকে খেসারত দিতে হয়েছে সর্বশেষ ২৪। আর কত? জনগণের আসলে ভুল করার সুযোগ কোথায়? জনগণকে তো রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক পলিসির কারণেই জনগণরা ভুলের মাসুল গোনে। যেমন আমি বলি যে আমরা এই ত্রয়োদশ নির্বাচন আগামীতে সামনে, তো আমরা আসলে প্রকৃত গণতন্ত্র চর্চা কয়টা নির্বাচনে পেয়েছি? যদি আমরা ধরি ৯১, ৯৬, তারপরে ২০০৮-এর একটা নির্বাচন হলো, তাও ২০০১-এর পরে ২০০৮-এ, তা ২০০১ পর্যন্ত আমরা নির্বাচন পেয়েছি। ৮-এরটা তো একটা বলয় আবদ্ধ ঘেরা নির্বাচন, আর একটা বলয়ের মধ্যে আবদ্ধ হওয়া নির্বাচন। আর এরপর থেকে তো আমরা আজও পর্যন্ত নির্বাচন আর পাইনি। তো নির্বাচন যদি রেগুলার পেতাম, জনগণের কাছে আমরা যেতাম, জনগণের চাহিদা বুঝতাম। সচিব ভাই কিন্তু বলেছেন নির্বাচন একটা পার্ট গণতন্ত্র, আমি সবটা নির্বাচন না। রাজনৈতিক চর্চার কথা আসতেছি। আমরা যে এই দীর্ঘ প্রায় ২০টি বছর আমরা রাজনৈতিক চর্চার মধ্যেও থাকতে পারিনি, আসলে সত্য কথা যেটা। কারণ আমাদের অধিকাংশ নেতাকর্মী জেলে, আমরা রাজনৈতিক সভা, সেমিনার, বক্তব্য, মিছিল, মিটিং, জনগণের সাথে কোঅপারেশন করার সুযোগটাই তো আমরা এক হিসাবে পাইনি। তা আমাদের অবশ্যই রাজনৈতিক দল হিসেবে বিএনপির ব্যর্থতার কথা যদি বলো না, বিএনপির ব্যর্থ সেটা কিন্তু আমরা কেউ বলছি না, আমি বলছি না। যেমন এই মুহূর্তে যদি তো বলি আমরা, যেমন বেগম খালেদা জিয়া না থাকলে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম না, উনি যদি জীবিত না থাকতেন আমরা জাতীয় ঐক্যবদ্ধ হতে পারতাম না। এবং তারেক রহমান ওনার যে বক্তব্য, ওনার বক্তব্য এখনো পর্যন্ত আমরা সমালোচনা করবার মতো মিনিমাম সুযোগটি পাচ্ছি না, পয়েন্ট পাইনি আমরা। কিন্তু তারপরেও রাজনীতি নিয়ে কিন্তু বিতর্ক আছে। বিষয়টা ওই জায়গায়, যদি আমরা যদি রাজনৈতিক চর্চার মধ্যে থাকতে পারতাম, এই ২০টা বছরে আমরা অনেক মানে বলা চলে যে ম্যাচিউর পলিটিক্স আমরা বাংলাদেশকে উপহার দিতে পারতাম। বিষয়টা হচ্ছে যে আমাদের টপ লিডারশিপ হাসপাতালে ভর্তি, নয় বিদেশে, আমার নেত্রী জেলে, আর তারপরে কারাগারে বা অসুস্থ, ট্রিটমেন্ট পায় নাই। এবং আমাদের মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন, সমস্ত অর্গানগুলো বিভিন্ন অবস্থানে তাদেরকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা আদর্শের প্রতি এবং আমাদের নেতার প্রতি আস্থার জায়গা থেকে, বাংলাদেশের প্রতি বন্ডেড থেকে, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, যার জন্য আমরা আজও এই অবস্থান থেকে বিচ্যুত হই নাই। আমাদের দায়িত্ব থেকে আমরা কিছুটা জায়গাতে অবশ্যই ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? যে জনগণের চাহিদাকে আমরা জনগণের কাছে আমাদেরকে পৌঁছাতে দেওয়া হয় নাই। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই ২০টি বছর আমাদেরকে দূরে রেখেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদ ২.৫ বছর রেখেছিল, এবং এই পরবর্তী ১৬ বছর আমরা জনগণের কাছে আসলে যেতে পারিনি, যাওয়ার সুযোগ আমাদের কম হয়েছে। এরপরে যে এখন তো আমরা এই প্রায় ১.৫ বছর হয়ে গেল, আমরা এই ১.৫ বছরে অনেকটা জনগণের কাছে যাচ্ছি। বাস্তবতা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে দায়িত্বটা বিএনপির, সেই দায়িত্ব আসলে আমাদের পালন করতে পারিনি। কারণ কি? কারণ ওই একটাই, যে আমার তো জনগণের কাছে ২০ বছর যাব, ২০ বছর যাওয়ার সুযোগটা আমরা মাত্র বলতে গেলে এই ১ বছর ৪-৫ মাস আমরা পাচ্ছি। ২০ বছরের চাহিদা বা ২০ বছরের সেবা তো ১ বছর ৪-৫ 15-16 মাসকে দেওয়া আদৌ সম্ভব? নিশ্চয়ই না। যার জন্য আমরা জনগণের কাছে, জনগণের যে চাহিদা, জনগণের যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা যদি একত্রিত ২০ বছরের জবাবদিহিতা যদি ১৫ মাসে চায়, তাহলে আমরাও তো দিতে পারি না। এরপরে তো আবার দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্রও আছে, সেটাকে মোকাবেলা করে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি সামনের দিনে আপনারা একটা বেটার পলিটিক্স করবেন সবাই মিলে। এবং কমন ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ। সবগুলো রাজনৈতিক দলের কমন ইন্টারেস্টে যদি বাংলাদেশকে না রাখা যায়, তাহলে এই বাংলাদেশ আবারও আপনাদের রাজনৈতিক দলের ভুল রাজনীতি বলেন বা রাজনীতিতে ভুলের খেসারত বাংলাদেশকে দিতে হবে, ভুগতে হবে জনগণকে। পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ। সচিব ভাই, আপনাকেও ধন্যবাদ। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হয়। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।